আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশনের 5 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। ইতিপূর্বে আমরা ন্যারেশনের 4টি পার্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং ইন্টারোগেটিভ ন্যারেশন পর্যন্ত আমরা শিখেছি। তো যারা তোমরা 1 থেকে 4 পর্যন্ত পার্টটি দেখো নাই, তোমরা অবশ্যই আগে 1 থেকে 4 নম্বর পর্যন্ত পার্টটি দেখবে, তারপরে এই 5 নম্বর পার্টে তোমরা ক্লাসটা করবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। তাহলে আমরা আর দেরি করবো না, আমরা চলে যাব আমাদের ক্লাসে। সো দেখো, আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যারেশন অফ ইম্পারেটিভ। ইতিমধ্যে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ শেষ করেছি। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই তোমরা ক্লাসটা দেখে নিবে, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের জন্য খুব সুবিধা হবে। ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা চিনব কিভাবে? মনে রাখতে হবে যে সেন্টেন্সটি তোমার ভার্ব দ্বারা শুরু হবে, সেটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন যদি বলা হয় যে গো টু ইয়োর হোম, গো টু ইয়োর হোম, অর্থাৎ তোমার বাসায় যাও। এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, জাস্ট ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো যে সমস্ত সেন্টেন্সগুলো তোমার ভার্ব দ্বারা শুরু হবে সেগুলো চোখ বন্ধ করে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয়। তাহলে প্রথমেই দেখো, বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে যদি অনুরোধ বোঝায়, এই অনুরোধ বোঝালে আমরা ব্যবহার করব রিকোয়েস্টেড। একদম খাতা কলম নিয়ে বসবে, আমি যা যা পড়াবো, যা যা শেখাবো তোমরা খাতা কলমে নোট করে নেবে, ঠিক আছে? এরপরে দেখো, আদেশ বোঝালে আমরা ব্যবহার করব ওয়ার্ডার্ড। ওকে, উপদেশ বোঝালে আমরা ব্যবহার করব অ্যাডভাইসড। এরপর নিষেধ বুঝালে আমরা কি ব্যবহার করব? নিষেধ বুঝালে আমরা ব্যবহার করব ফরবিড। ওকে, ফরবিড ব্যবহার করব। আর যদি কোনো কিছুই না বুঝায় তাহলে আমরা ব্যবহার করব টোল্ড। জাস্ট আমরা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করব। এরপরে নিয়ম অনুযায়ী অবজেক্ট বসাবো, ইনভার্টেড কমা উঠে টু বসবে এবং ভার্ব 1 থেকে শেষ পর্যন্ত যা আছে আমরা হুবহু ব্যবহার করব। হয়তো তোমরা এই জিনিসটা দেখে বুঝতে পারতেছো না, একটু পরে আমি যখন এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করবো তখন তোমরা বুঝতে পারবে। জাস্ট এতটুকু মনে রাখো যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব যে সেইড অথবা সেইড টু থাকবে, সেটার পরিবর্তে যদি অনুরোধ বোঝে তাহলে রিকোয়েস্টেড, আদেশ বুঝলে ওয়ার্ডার, উপদেশ বুঝলে অ্যাডভাইসড, নিষেধ বুঝলে ফরবিড এবং কিছু না বুঝালে টোল্ড ব্যবহার করব। এরপরে অবজেক্ট বসাবো, ইনভার্টেড কমা উঠে টু বসবে এবং তারপর থেকে V1 থেকে আমরা শেষ পর্যন্ত যা আছে হুবহু আমরা সেটা কি করব? লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, ফরবিড এবং ফার্স্টে যেহেতু তাহলে আমরা ব্যবহার করব ফরবিড। ওকে, ফরবিড ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো ফরবিড, FORBAD, ফরবিড। এখন একটু এক্সাম্পলের মাধ্যমে আপনারা ক্লিয়ার করি। দেখো এখানে বলা হচ্ছে যে ফাদার সেই টু মি, বাবা আমাকে বললো, ইনভার্টেড কমা, যে গো হোম অ্যাট ওয়ান্স। কি? গো হোম অ্যাট ওয়ান্স। ওকে, একদম তোমাদেরকে আমি হাতে কলমে ছোট বাচ্চাদের মতো করে শেখাবো। জাস্ট ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। ন্যারেশন নিয়ে যাদের ভীতি আছে, আমি তোমাদেরকে কথা দিলাম, চ্যালেঞ্জ করলাম, কোনো ভীতি তোমাদের থাকবে না। তাহলে এটা কোন ফর্মে আছে? ডিরেক্ট ফর্মে আছে, তাই না? মনোযোগ সহকারে দেখো, ফাদার সেই টু মি, বাবা আমাকে বললো। এখন ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ দেখো, গো হোম অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এই বাক্যটা শুরু হয়েছে ভার্ব দ্বারা, সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? এখন আমরা ইনডিরেক্ট করব। তাহলে নিয়মটা হচ্ছে ফাদার। এখন খেয়াল করো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব যেটা আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেইড টু আছে, এই সেইড টু এর পরিবর্তে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে বাক্যটা আমরা দেখতে, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? গো হোম অ্যাট ওয়ান্স, বাসায় যাও। তার মানে এটা দ্বারা কি আদেশ বোঝাচ্ছে না? অবশ্যই আদেশ বোঝাচ্ছে। যদি এরকম আদেশ বোঝায় তাহলে এই সেইড টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব অ্যাডভাইসড। কি ব্যবহার করব? ওয়ার্ডার।
অর্ডার। এই দেখো, তাহলে ফাদার অর্ডার, এরপরে অবজেক্টকে নিয়ে আসো মি। এখন আমাদের কাজ কোনটার বলো তো? আমাদের কাজ হবে ইনভার্টেড কোমার কাজ। আমাদের কাজ কিসের? ইনভার্টেড কোমার কাজ হবে। তাহলে ইনভার্টেড কোমা তুলে আমরা কি শিখেছিলাম যে ইনভার্টেড কোমা তুলে আমাকে টু বসাতে হবে। ইনভার্টেড কোমা তুলে আমাকে কি বসাতে হবে? টু বসাতে হবে। তাহলে ইনভার্টেড কোমা তুলে আমি টু বসালাম, টু। এরপরে আমি কি বলেছিলাম যে V1 থেকে শেষ পর্যন্ত যা আছে হুবহু লিখতে হবে। তা এটা হচ্ছে V1, এটা হচ্ছে V1। তাহলে আমি লিখবো গো হুম অ্যাট ওয়ান্স। ওকে, তাহলে খেয়াল করে দেখি, একটু মনোযোগ দেবা। ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন গো হুম অ্যাট ওয়ান্স, বাসায় যাও। তাহলে তোমার প্রথম লক্ষণীয় বিষয়টা হচ্ছে ইনভার্টেড কোমার ভেতর সেন্টেন্সটা আসলে কোনটা। তা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝাচ্ছে। তাহলে যদি আদেশ বোঝায় তাহলে আমাদের কথা ছিল যে সেই টু, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেই টু এর পরিবর্তে আমাকে ওয়ার্ডার ব্যবহার করতে হবে। এরপর অবজেক্টের কাজ করেছি। ইনভার্টেড কোমা উঠে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কোমা উঠে টু বসে, আমরা টু ব্যবহার করেছি। এরপরে কথা হচ্ছে V1 থেকে শেষ পর্যন্ত যা থাকবে হুবহু আমরা বসাই দেব। একটা লক্ষণীয় ব্যাপার কি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে কিন্তু দ্যাট বসে, নোট করে নাও এটা। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে কিন্তু ইফ অথবা ওয়েদার অথবা WS ওয়ার্ড কিন্তু বসে। আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ইনভার্টেড কোমা উঠে টু বসে। এই জিনিসটা কিন্তু একদম খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। ওকে, আমরা তাহলে আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এরপর আমরা আলোচনা করি রুল 2 নিয়ে। রুল 2 নিয়ে আলোচনা করব এবং আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা রুল 1-এ যেরকমভাবে শিখেছি রুল 2 কিন্তু সেম এইভাবে কিন্তু শেখার চেষ্টা করব, কোনো পার্থক্য থাকবে না। যেমন দেখো, এখানে শুধু পার্থক্যটা কি হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে টু এর পরিবর্তে নট টু বসে, আর কোনো পার্থক্য হবে না, আচ্ছা, খেয়াল করে দেখো, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। বলা হচ্ছে যে ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। দেখো কি বলা হচ্ছে, ডিরেক্ট ন্যারেশনে তোমাকে এভাবে দেওয়া থাকবে যে ফাদার, বাবা, সেড টু মি, আমাকে বললেন ডু নট রান ইন দ্য সান, মানে কি যে রোদের মধ্যে দৌড়াও না। তাহলে মনে রাখো যে ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে টু এর পরিবর্তে নট টু বসা। তাহলে এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে ডু নট রান ইন দ্য সান, অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা কিন্তু অ্যাফার্মেটিভ নয়, হ্যাবোধক নয়, এটা কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে কোনো পার্থক্য হবে না, জাস্ট ইনভার্টেড কোমা তুলে দিয়ে টু এর জায়গায় আমরা নট টু বসাবো, বাকি সব কিছু কি থাকবে? ঠিক থাকবে। তাহলে আমরা দেখি, আমরা একটা ইনডিরেক্ট করার চেষ্টা করি। ফাদার আমরা লিখলাম। এখন খেয়াল করবা যে এই রিপোর্টিং ভার্বটাকে আমরা কি করব? তাহলে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং এটার দ্বারা যদি কি বোঝায়? নিষেধ বোঝায়, তাহলে আমি কি বলেছিলাম? ফরবেড ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আমি দুটো নিয়ম দিয়ে তোমাদেরকে শেখাবো। প্রথম দৃষ্টিতে একটু খেয়াল করে দেখো, যদি তুমি ফরবেড ইউজ না করো, যেমন ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন ডু নট রান ইন দ্য সান, রোদের মধ্যে দৌড়াও না। তাহলে এই যে রোদের ভিতর কি করো না, রোদের ভিতরে দৌড়াও না, এটার দ্বারা কিন্তু একদিক থেকে আদেশ করা বোঝাচ্ছে যে রোদের মধ্যে দৌড়াও না। তাহলে এটাকে যদি আমরা আদেশ ধরে নিই, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি ব্যবহার করব? ওয়ার্ডার। এরপরে মি আছে, আমরা মির কাজ করি। এরপরে খেয়াল করে দেখো, এই যে ইনভার্টেড কোমা, এই ইনভার্টেড কোমা ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কোমা ওটি কি বসে? আমরা ব্যবহার করব টু। কিন্তু কথা হচ্ছে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে টু এর পরিবর্তে আমরা কি করব? নট টু বসাবো। তাহলে জাস্ট টু এর পরিবর্তে আমরা নট টু ব্যবহার করব, নট টু ব্যবহার করে দিলাম। এরপরে যেহেতু নটটা আমরা লিখেছি, এখন কি করব? আমরা এখন V1 থেকে শেষ পর্যন্ত লিখব। তাহলে রান ইন দ্য সান।
আচ্ছা, এই জিনিসটা তোমার দুইভাবে করা যায়। একভাবে কি, যে এটাকে যদি আমরা ডু নট রান ইন দ্য সান, বাবা আমাকে বললেন যে রোদের মধ্যে কী করো না, দৌড়াও না, এটার দ্বারা আমাকে আদেশ করতেছে যে রোদের মধ্যে দৌড়ানো যাবে না, দৌড়াও না। তাহলে এটাকে যদি আমরা আদেশ হিসেবে ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে সেই টু এর পরিবর্তে আমরা ওয়ার্ডার ব্যবহার করব এবং আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু এর পরিবর্তে নট টু ব্যবহার করব, বাকি সব কিছু ঠিক থাকবে। কিন্তু তুমি যদি এইভাবে করার চেষ্টা করো তাহলেও এটাও হবে। যেমন ফাদার, বাবা। এখন খেয়াল করো, এই যে বাক্যটা, এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা তোমার নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ করা বোঝায়, তাহলে আমরা কি বলেছিলাম? ফরবেইড ইউজ করব। আর যদি তুমি ফরবেইড ইউজ করো, তখন এই যে নট টু আমরা ব্যবহার করলাম, এখানে নট টু আর ব্যবহার করা যাবে না। তখন শুধুমাত্র তোমাকে কি ব্যবহার করতে হবে? শুধুমাত্র তোমাকে টু ব্যবহার করতে হবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে দেখো, যেহেতু ডু নট রান ইন দ্য সান, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ বোঝাচ্ছে, অর্থাৎ নিষেধ করা বোঝাচ্ছে। যদি নিষেধ করা বোঝায় তাহলে সেই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব ফরবেইড। তাহলে ফাদার ফরবেইড মি, বাবা আমাকে নিষেধ করলেন, নিষেধ করলেন। এখন খেয়াল করো, এই যে ইনভার্টেড কোমা, এই ইনভার্টেড কোমা উঠে আমাদের কি করতে হবে? জাস্ট টু বসাতে হবে। এরপর আমরা কি করব? V1 থেকে শেষ পর্যন্ত আমরা হুবহু লিখে দেব, লিখে দিব। তাহলে এই নিয়মটা কিন্তু তোমরা দুইভাবে করতে পারো। প্রথমে যদি তোমরা এটাকে ডু নট রান ইন দ্য সান, এটাকে নিষেধ হিসেবে না ধরে আদেশ করা হিসেবে ধরে নাও, তবে সেই ক্ষেত্রে ওয়ার্ডার ব্যবহার করতে পারবা, সেক্টর পরিবর্তে ওয়ার্ডার ব্যবহার করতে পারবা। কিন্তু ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাকে নট টু ব্যবহার করতে হবে। আর তুমি যদি এটাকে আদেশ হিসেবে ধরে না নিয়ে নিষেধ করা বোঝাচ্ছে এই বাক্যে ধরে নাও, তাহলে নিষেধ করা বোঝাতে সেই টু এর পরিবর্তে ফরবেইড ব্যবহার করতে পারবে। তবে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি তখন আর ইনভার্টেড কমা তুলে দিয়ে নট টু ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে শুধুমাত্র টু ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ এই যে ফরবেইড মানেই তো নিষেধ করা, তাহলে এখানে আবার তুমি টুর পূর্বে নট বসাই, এটাকে তো আবার নেগেটিভ করতে পারবে না। এখানেও নেগেটিভ করলে, এখানেও নেগেটিভ করলে, তাহলে তো হবে না। এই জন্য তোমাকে কি করতে হবে? ফরবেইড ইউজ করলে তুমি নট টু ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? নম্বর যে নিয়মটি আমরা দেখব সেটা হচ্ছে, দেখো রুল 3 দেখো। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে ভার্ব এবং শুধু ভার্ব দ্বারা শুরু হয় ব্যাপারটা এমন না, লেট দ্বারাও শুরু হয়, কারণ লেটও একটি কিন্তু ভার্ব। দেখবা যে লেট মি হ্যান্ডেল ইট, এটা আমাকে হ্যান্ডেল করতে দাও। তো যখন দেখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা চিনি কি দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়, আবার লেট দ্বারাও কিন্তু শুরু হয়। এখন 3 নম্বর নিয়মে বলা হচ্ছে যে লেট দ্বারা প্রস্তাব বোঝালে, এখন লেট দ্বারা প্রস্তাব বোঝালে যেমন কীরকম থাকবে? যে লেট আস হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে, চলো আমরা শুক্রবারের দিন কি করি? পিকনিক করি। এই যে লেট দ্বারা যখন এরকম প্রস্তাব বোঝাবে, এখন অনেকে হয়তো তোমরা বুঝতে পারবে না যে এই লেট দ্বারা কি প্রস্তাব বোঝাচ্ছে কি না। তো তাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি যে দেখো, লেটের পরে যদি আস থাকে, অথবা যদি এরকমভাবে বাক্যটা শুরু হয় লেটস, অথবা বাক্যটা যদি এরকমভাবে শুরু হয় লেট আস, তাহলে ধরে নেবা যে ওই বাক্যটি দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রস্তাব দেওয়া হচ্ছে, প্রস্তাব বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে লেট দ্বারা প্রস্তাব বোঝালে কীভাবে বুঝবো প্রস্তাব বোঝাচ্ছে? এতে লেটের পরে আস থাকবে, অথবা লেটস দ্বারা সেন্টেন্সটা শুরু হবে। তবে সেই ক্ষেত্রে গঠন বা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্রপোজ টু অথবা সাজেস্টেড বসবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে সেইড অথবা সেইড টু থাকবে, ওটার পরিবর্তে আমাকে প্রপোজ টু অথবা সাজেস্টেড আমি বসাবো। এরপরে অবজেক্ট বসাবো, এরপরে ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট বসাবো। ঠিক আছে? দ্যাট বসাবো। এরপরে আমি সাবজেক্ট হিসেবে দে অথবা উই নিব। এখন কখন দে নিব, কখন উই নিব, একটু পরে আমি ক্লিয়ার করতেছি। এরপরে নিয়ম অনুযায়ী শুড বসাতে হবে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এই নিয়মটা টানা মুখস্থ করতে হবে, এই নিয়মটা তোমাকে একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ব্যাপারটা কীরকম একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন দেখো, ডিরেক্ট সেন্টেন্সে কি বলা হচ্ছে? হাসান সেইড টু হিজ ফ্রেন্ডস, হাসান তার বন্ধুকে বলল লেট আস হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে। তাহলে বাক্যটা যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে, কোনো সন্দেহ নাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং যেহেতু লেটের পরে আজ দ্বারা শুরু হয়েছে, তাহলে কোনো সন্দেহ নাই এখানে আসলে প্রস্তাব দেওয়া হচ্ছে। তাহলে যেমন লেট আস হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে, তাহলে হাসান তার বন্ধুদেরকে বললেও যে চলো শুক্রবার দিন আমরা কী করি? একটা পিকনিকের আয়োজন করি, পিকনিকের ব্যবস্থা করি। তাহলে কি? তোমার প্রস্তাব দেওয়া হচ্ছে। তাই এরকম যখন লেট দ্বারা প্রস্তাব দেওয়া হবে,
তখন তুমি কি করবা, তখন তোমাকে যে কাজটি করতে হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনজেক্ট করার সময় আমি সাবজেক্ট বসাবো। তাহলে দেখো হাসান হাসান সাবজেক্ট বসাইছি। এরপরে দেখো সেই টু, এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি প্রপোজ টু অথবা সাজেস্টেড ব্যবহার করব, দুটার মধ্যে যে কোনো একটা। কখন? যখন দেখব প্রস্তাব দেওয়া হচ্ছে, ইনভার্টেড কমার ভেতর যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে ওটার দ্বারা যখন দেখব যে প্রস্তাব দেওয়া হচ্ছে, তখন আমি এই সেই টু এর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড ব্যবহার করব। আমি এখানে প্রপোজ টু ব্যবহার করেছি। এরপরে কি বলেছি? অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? হিজ ফ্রেন্ডস, আমি হিজ ফ্রেন্ডস ব্যবহার করেছি। এখন খেয়াল করো আমি কি লিখেছি, ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে, আমি দেখো ইনভার্টেড কোমা তুলে এখানে দ্যাট ব্যবহার করেছি। এরপরে নিয়ম অনুযায়ী আমাকে একটা সাবজেক্ট নিতে হবে, সেটা হতে হবে দে অথবা উই। এখন কথা হচ্ছে কখন আমরা দে নেব কখন উই নেব একটু পর ক্লিয়ার করতেছি। তো এখানে আমি সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করলাম, দে। দের পরে নিয়ম অনুযায়ী কথা হচ্ছে আমাকে শুড নিতে হবে, আমি এখানে শুড ব্যবহার করলাম। এরপরে বলা হচ্ছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে এখানে মূল ভার্ব কোনটা? হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে, এখানে আমি হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে, মূল ভার্ব থেকে আমি শেষ পর্যন্ত নিয়েছি। এখন দেখো নিচে আমি একটা নোট করে দিয়েছি এবং এই নোটের মধ্যে আমি লিখে দিয়েছি যে রিপোর্টিং ভার্বের আগে ও পরে আই, উই, মি, আস অর্থাৎ ফার্স্ট পারসন যদি থাকে তবে সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে উই, অন্যথায় সাবজেক্ট হবে দে। তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে সেই টু রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের আগে এবং পরে কোনো জায়গাতেই কিন্তু আই, উই, মি, আস অর্থাৎ ফার্স্ট পারসন নেই, যার কারণে আমি এখানে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করেছি। যদি এখানে ব্যাপারটা এরকম থাকতো হাসান সেইড টু হিজ ফ্রেন্ডস না থেকে এরকম থাকতো হাসান সেইড টু মি, হাসান আমাকে বলল, তখন কিন্তু আমি এখানে দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে আর দে ব্যবহার করতে পারতাম না, তখন আমি ব্যবহার করতাম উই, তখন আমি ব্যবহার করতাম কি? উই। তো আশা করি রুল 3 অর্থাৎ লেট দ্বারা প্রস্তাব করা বোঝালে আমরা কিভাবে জিনিসটা সলভ করতে পারবো, আশা করি তোমরা কি করতে পেরেছো, এটা বুঝতে পেরেছো। তবে এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা কি? যে আমরা জানি এই ব্যাপারগুলোকে মুখস্থ রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কিন্তু ইনভার্টেড কোমা উঠে তোমার কখনো টু বসতেছে, আবার ইনভার্টেড কোমা উঠে কখনো দ্যাট ব্যবহৃত হচ্ছে। তবে মনে রাখবা সাধারণ নিয়মের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে কি হবে? সাধারণ নিয়মের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে টু বসবে, কিন্তু যদি প্রস্তাব করা বোঝায় তবে সেই ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে কিন্তু আমাকে দ্যাট ব্যবহার করতে হবে। অথবা আরেকটা নিয়ম মনে রাখবা, যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট আছে, ঠিক আছে, এই যে লেট আছে সেই ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে আমি দ্যাট ব্যবহার করব। আর যেগুলোতে লেট দ্বারা শুরু হয়নি, যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়নি, সেই ক্ষেত্রে আমি ইনভার্টেড কোমা উঠে টু ব্যবহার করব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। রুল 4 নিয়ে আমি কথা বলবো, সেখানে কি বলা হচ্ছে, আমরা রুল 3-এ দেখেছি যে লেটের পরে যদি আস থাকে অথবা লেটস দ্বারা যদি বাক্যটা শুরু হয় তাহলে সেখানে মূলত প্রস্তাব করা হচ্ছে। কিন্তু যখন দেখবো যে লেটের পরে মি আছে, হিম আছে, হার আছে, দেম আছে, তখন বুঝে নেবা যে এটার মাধ্যমে কোনো প্রস্তাব করা হচ্ছে না। সুতরাং রুলসটা বা নিয়মটা কিন্তু আলাদা হবে। তবে এখন তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কীরকম হবে? সাবজেক্টের পরে আমাকে টোল্ড ব্যবহার করতে হবে, রিপোর্টিং ভার্ব সেইড টু অথবা সেইডের পরিবর্তে অবজেক্ট বসাতে হবে, ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসাতে হবে, এরপর সাবজেক্ট নিতে হবে, মাইট ব্যবহার করতে হবে, ভিউ অন এক্সটেনশন। এই নিয়মগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ, তারপরে প্র্যাকটিস করতে হবে বেশি। এখন দেখো ডিরেক্টে আমাকে বলা হচ্ছে হি সেইড টু মি, সে আমাকে বললো লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। হি সেইড টু মি লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একদম তোমাদের ভেঙে চুরে বেসিক থেকে পড়াবো। যেমন দেখো, যদি এই ইনভার্টেড কোমার ভেতরে এটা অবশ্যই কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা বাক্যগুলো শুরু না হতো, যদি তোমার সাধারণ কোনো ভিওয়ান দ্বারা শুরু হতো, যেমন ডু দ্বারা শুরু হইল অথবা ইট দ্বারা শুরু হইল, এরকম সাধারণ ভার্ব দ্বারা যদি শুরু হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে সেইটির পরিবর্তে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, নিষেধ বুঝালে ফরবেইড, আর তোমার যদি অনুরোধ বুঝে তাহলে সেইটির পরিবর্তে রিকোয়েস্টেড। কিন্তু যখন সাধারণ কোনো ভার্ব দ্বারা শুরু না হয়ে লেট জাতীয় ভার্ব দ্বারা শুরু হবে, তখন দুইটা নিয়ম, যে লেটের পরে যদি আস থাকে বা লেটস থাকে, সেই ক্ষেত্রে সেইটুর পরিবর্তে
প্রপোজ টু অথবা সাজেস্টেড ব্যবহার করব। কিন্তু যখন দেখবা যে লেটের পরে আস নেই অথবা লেটস দ্বারা শুরু হয়নি, লেট মি বা লেট হার বা লেট দেম বা লেট হার এইরকমভাবে যদি শুরু হয়, তবে সেই ক্ষেত্রে সেই টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাকে টোল্ড ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। যদি বুঝতে না পারো বারবার এই কথাটা আমার শুনবা। এখন নিয়মটা কি দেখো, আমি এখানে প্রথমে সাবজেক্টের কাজ করলাম, রিপোর্টিং ভার্ব সেই টু আছে, ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা অবশ্যই ইম্পারেটিভ, কারণ লেট দ্বারা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি লেটের পরে আস নেই, লেটসও নেই, সুতরাং এখানে প্রস্তাব করা বোঝানো হচ্ছে না। তাহলে এক্ষেত্রে নিয়মটা হবে আলাদা, এবং আলাদা কি, তখন আমাকে সেই টুর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড ব্যবহার করা যাবে না, তখন আমি ব্যবহার করব কি টোল্ড, এরপরে আমি অবজেক্টের কাজ করলাম। এখন নিয়মটা দেখো কি, ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে কখনো টু বসে, আবার কখনো দ্যাট বসে। সহজভাবে তোমাদেরকে মনে রাখার জন্য আমি বলে দিই, যদি লেট দ্বারা বাক্যটা শুরু না হয় তবে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে টু বসবে, আর যদি লেট দ্বারা বাক্যটা শুরু হয় তবে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। বুঝতে পারছো? আশা করি এটাও ক্লিয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা আসলে লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট ব্যবহার করেছি। ওকে, এরপরে তোমাকে একটু অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী ফলো করতে হবে। কি, ইনভার্টেড কমার কাজ করলাম, এখন এখানে এই যে মিটা আছে এটা কি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন? অবশ্যই চোখ বন্ধ করে আমরা বলবো ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। তাহলে সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট কি? হি। তাহলে এখানে মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে নিয়ম অনুযায়ী হিকে অবজেক্টিভ ফর্ম করে দেওয়ার কথা ছিল। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি, যে দ্যাটের পরে কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, এর জন্য দ্যাটের পরে আমাকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। আমি সাবজেক্টিভ ফর্ম বসাইলাম হি, এরপরে নিয়ম অনুযায়ী আমাকে একটা মাইট নিতে হবে, মডেল নিতে হবে, আমি মাইট ব্যবহার করলাম। এরপরে আমি কি ব্যবহার করবো? V1 থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে V1 থেকে আমি শেষ পর্যন্ত নিয়েছি। আশা করি এরকম ভেঙে ভেঙে কোথাও তোমাকে শেখানো হবে না। তুমি ইউটিউবে যতগুলো চ্যানেলে তুমি সার্চ করো না কেন, তুমি যতগুলো চ্যানেলে ন্যারেশন শেখার জন্য সার্চ করো না কেন, তোমাকে এরকম হাতে কলমে ছোটো বাচ্চাদের মতো ধরিয়ে ভাঙিয়ে কোথাও শেখাবে না। সুতরাং যদি ইংরেজি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, গ্রামার সম্পর্কে একদম বেসিক থেকে তুমি সব কিছু শিখতে চাও, হাতে কলমে ধরে শিখতে চাও, তাহলে অবশ্যই অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, এডিট করি এবং তোমাদের জন্য আপলোড করি, অবশ্যই অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, নিজেদের পড়াশোনার ফাঁকে এগুলো আমরা করি। সুতরাং তোমরা অবশ্যই যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করলাম যে লেটের পরে যদি মি, হিম, হার, দেম থাকে তাহলে নিয়মটা কিন্তু আলাদা হবে, আর লেটের পরে যদি আস থাকে অথবা লেটস থাকে তবে সেই ক্ষেত্রেও কিন্তু নিয়মটা আলাদা। আবার যদি লেট না থাকে সাধারণ ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রেও নিয়মটা কিন্তু আলাদা। ঠিক আছে?